আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সলিডের ম্যাগনেটিক প্রপার্টিজ নিয়ে, অর্থাৎ একটা সলিড কিভাবে ম্যাগনেটিক প্রপার্টিজ হিসেবে কাজ করে। বিভিন্ন সলিডের বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যায়, যেমন ধরেন কিছু কিছু সলিড থাকে ডায়াম্যাগনেট, কিছু কিছু সলিডের থাকে ফেরিম্যাগনেট, কিছু কিছুর ফেরোম্যাগনেট, অ্যান্টিফেরোম্যাগনেট, প্যারাম্যাগনেট। এই জিনিসগুলোর একটার সাথে আরেকটার পার্থক্য কী, বা প্রত্যেকটা যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোর নিজস্বতা কী কী, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ম্যাগনেটিক প্রপার্টিজ নিয়ে আলোচনা করার আগে আমাদের যে জিনিসটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে একটা সলিড বা একটা পরমাণু সেটা কেন ম্যাগনেট হিসেবে কাজ করে। এর কারণটা লুকিয়ে আছে ইলেকট্রন বিন্যাসের মধ্যে, অর্থাৎ যখন কোনো একটা পরমাণু বা একটা অণু বা একটা পদার্থ যার কেন্দ্রীয় পরমাণুতে সাধারণত এটা ডি অরবিটালের ক্ষেত্রে হয়ে থাকে, এই ডি অরবিটালের যদি সুস্থিত ইলেকট্রন বিন্যাস আমরা করি, এই ইলেকট্রন বিন্যাসগুলোতে যদি আনপেয়ার ইলেকট্রন আমরা দেখতে পাই, সেই আনপেয়ার ইলেকট্রনগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া বেসিসে বিভিন্ন রকম ম্যাগনেটিক প্রপার্টিজ দেখতে পাই। সাপোজ যদি আমি বলি যে এটি একটি ডি অরবিটাল, এটি একটি সিম্পল ডি অরবিটাল। ডি অরবিটালে প্রাথমিকভাবে কোনো ইলেকট্রন এখানে উপস্থিত নেই, তার মানে এখানে কিন্তু আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা জিরো। অ্যাকচুয়ালি এখানে কোনো ইলেকট্রনই নেই, মানে ইলেকট্রনের সংখ্যাটাই জিরো, দ্যাটস ওয়াই আনপেয়ার ইলেকট্রনের সংখ্যাটা এখানে জিরো। বাট যদি আমি এই জায়গায় একটা ইলেকট্রনকে প্লেস করি, তখন কিন্তু এখানে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে একটি। যদি আমি এই জায়গায় আরেকটা ইলেকট্রনকে প্লেস করি, আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা দুইটি। সেম একইভাবে তিনটি, চারটি, পাঁচটি, তাই না? উল্টাভাবে আমি যদি আবার প্রথম অরবিটালে আরও একটি ইলেকট্রনকে প্লেস করি, সেক্ষেত্রে এখানে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা আমার দাঁড়াবে চারটিতে। অর্থাৎ দেখেন এই দুইটা কিন্তু পেয়ার হয়ে গেছে, অর্থাৎ এটা জোড়া হয়ে গেছে। আমার লাগবে কি? আমার লাগবে সিঙ্গেল, আমার লাগবে বেজোড় সংখ্যক আনপেয়ার ইলেকট্রন, একটি, দুইটি, তিনটি, চারটি। সেম একইভাবে যদি আমি আরও দুইটি এখানে ঢুকাই দিই, তাহলে এখানে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে দুইটি। সবগুলোতেই যদি আমি ইলেকট্রন ঢুকিয়ে দিই, অর্থাৎ ডি অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে আমার 10টি, তাই না? এই 10টি ইলেকট্রনে যদি এখানে আমি ফুলফিল করে দেই, এই ক্ষেত্রে কিন্তু আমার আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা জিরো। অর্থাৎ যদি কোনো ইলেকট্রন না থাকে তারপর আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা জিরো। যদি ইলেকট্রন পরিপূর্ণ থাকে, অর্থাৎ 10টি পূর্ণ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা এখানে জিরো। এখন কথা হচ্ছে, এই যে আনপেয়ারের সংখ্যা একটি, দুইটি, তিনটি, চারটি বা পাঁচটি, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত, এই সংখ্যাগুলোর বিভিন্ন মানের জন্য আমি একটা সলিডের মধ্যে বিভিন্ন ম্যাগনেটিক বৈশিষ্ট্য দেখতে পাই। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমি কথাবার্তা বলবো। ম্যাগনেটিক প্রপার্টিজের উপর ভিত্তি করে আসলে সলিডগুলোকে টোটাল 5টি ভাগে ভাগ করা হয়। সাধারণত 5টি না, অ্যাকচুয়ালি সংখ্যাটা 3টি, ডায়াম্যাগনেট, প্যারাম্যাগনেট এবং ফেরোম্যাগনেট। বাট ফেরোম্যাগনেটটা এমন একটা বৈশিষ্ট্য, এটা শুধুমাত্র সলিডের ক্ষেত্রে দেখা যায়। ডায়াম্যাগনেট, প্যারাম্যাগনেট এ দুটি কিন্তু গ্যাস এবং লিকুইড দুই ক্ষেত্রে আমরা দেখতে পাই, কিন্তু শুধুমাত্র প্যারাম্যাগনেটটি শুধুমাত্র এটি দেখা যায় সলিডের মধ্যে। এবং সলিডের মধ্যে গ্রেইন বলে একটি জিনিস থাকে, যে জিনিসটা আমি পরে আসছি। এই গ্রেইনের উপর ডিপেন্ড করে আসলে এই প্যারাম্যাগনেটটা আরও টোটাল 3টা ছোট ছোট ভাগে ডিভাইড হয়ে যায়। এই 3টা আগের 2টা সব মিলিয়ে টোটাল 5টা ডিভাইড করতে পারি আমরা এই সলিডের ম্যাগনেটিক প্রপার্টিজের উপর ভিত্তি করে। আমি একটু পড়ে শোনাচ্ছি। ডায়াম্যাগনেট, প্যারাম্যাগনেট, ফেরোম্যাগনেট, অ্যান্টিফেরোম্যাগনেট, ফেরিম্যাগনেট, এই 5টি ডিভাইড করতে পারি আমরা। এর আগে কি ছিল? এই 3টা মিলে, অর্থাৎ ফেরোম্যাগনেট, অ্যান্টিফেরোম্যাগনেট এবং ফেরিম্যাগনেট, এই 3টি মিলে আমরা একটা ভাগ পড়তাম, শুধু ফেরোম্যাগনেট। বাট যেহেতু সলিডের ভেতর স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকে, দ্যাটস ওয়াই এই 3টাকে আমরা আলাদাভাবে দেখাইছি 3টা বৈশিষ্ট্য জানার জন্য। এখন চলে আসেন প্রথমত ডায়াম্যাগনেট। ডায়াম্যাগনেটটা কী জিনিস? ডায়াম্যাগনেটটা বোঝার আগে আমরা এর প্রাইম এক্সাম্পল নিয়ে আমরা একটু কাজকাম করব। অর্থাৎ ডায়াম্যাগনেটের সব থেকে জনপ্রিয় যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে TiO2, টাইটেনিয়াম ডাইঅক্সাইড। এখন কথা হলো যে এই টাইটেনিয়াম ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কোনটা? নিশ্চয় টাইটেনিয়াম। এবং টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 22। যদি আমরা এই ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি, তাহলে কি দাঁড়ায়? ইলেকট্রনটা যাবে দুইটা এখানে, তারপরে 2 + 2 4 + 2 6 10 10 12 18 20, আর বাকি আছে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। এই 2টা ইলেকট্রন ঢুকবে এইখানে। এখন এই পরমাণুটার মধ্যে আমি দেখতে পাচ্ছি টাইটেনিয়াম 4+ আকারে আছে। টাইটেনিয়াম কি আকারে আছে? 4+ আকারে। তাই 4+এর যেই কাঠামোটা, সেটা দাঁড়াবে এই রকম, 3p6 পর্যন্ত শেষ। বাট আমার প্রয়োজনে আমি এই 3Dর উপরে যে ইলেকট্রনটা, এটাকে 0 দিয়ে লিখব, 3D 0। এটা লেখার কারণ কি?
কারণটা হচ্ছে এই 3Dটাকে আমি একটু হুন্ডের নিয়মে দেখাতে চাচ্ছি। দেখেন, জিরো ইলেকট্রন মানে কি? জিরো ইলেকট্রন মানে হচ্ছে এই প্রত্যেকটা বক্স থাকবে ফাঁকা। যদি এমন হয় যে কোনো একটা পরমাণুর ডি অরবিটালের সবগুলো বক্সই ফাঁকা, অর্থাৎ সবগুলো অরবিটালই ফাঁকা, এখানে কোনো অ্যাকচুয়ালি ইলেকট্রনই নাই, তার মানে হচ্ছে এখানে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা 0টি। যখন কোনো একটা পরমাণুর মধ্যে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা 0 হয়ে যাবে তখন সেটি হবে ডায়াম্যাগনেট। ডায়াম্যাগনেটের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার কেন্দ্রীয় পরমাণু যেটা হবে, যদি হয় সেটি একটি পদার্থ তাহলে তার কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে, আর যদি হয় শুধু সেটি একটি মৌল তাহলে তার ওই মৌলের মধ্যেই ডি অরবিটালের ইলেকট্রনের আনপেয়ার ইলেকট্রন সংখ্যা হতে হবে 0। অর্থাৎ এখানে এটাও হতে পারতো, যদি আমি এখানে অন্য কোনো একটা পরমাণু নিয়ে কাজ করতাম যার ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা 10টি, তার মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10, এইখানেও কিন্তু আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা 0টি। তার মানে কি, যদি সেটি পরিপূর্ণভাবে ফাঁকা থাকে অথবা পরিপূর্ণভাবে ফিল আপ থাকে, এই দুই ক্ষেত্রে আমার আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা হবে 0, এবং সেক্ষেত্রে আমি এটিকে বলবো ডায়াম্যাগনেট। ডায়াম্যাগনেটের প্রথম বৈশিষ্ট্য তাহলে কি দাঁড়ালো? ডায়াম্যাগনেটের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা হবে 0টি। ডায়াম্যাগনেটের দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে যেহেতু এর আনপেয়ার ইলেকট্রন থাকে না, অর্থাৎ ইলেকট্রনগুলো দ্বারা অরবিটাল ফিল আপ থাকে অথবা পরিপূর্ণরূপে ফাঁকা থাকে, এই দুই ক্ষেত্রে আমরা এখানে কোনো রকম অ্যাট্রাকশন অনুভব করি না। অর্থাৎ এখানে যদি আমি ডায়াম্যাগনেটিক পদার্থ যেগুলো সাপোজ TiO2 বা NaCl, এই জিনিসগুলোর আশেপাশে যদি আমরা কোনো চৌম্বক ক্ষেত্র স্থাপন করি, অর্থাৎ এক্সটার্নাল বি যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কোনো অ্যাট্রাকশন শো করবে না, বাট রিপালশন শো করবে। যে রিপালশনটা শো করবে সেই রিপালশনটাও কিন্তু লাইট রিপালশন, অর্থাৎ উইক রিপালশন। এই জিনিসটাকে আমরা ডায়াম্যাগনেটের দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারি, উইক রিপালশন শো করবে। অর্থাৎ ডায়াম্যাগনেটের দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এটি বহিস্থ ম্যাগনেটিক ক্ষেত্রের উপস্থিতিতে উইক রিপালশন শো করবে, খুব অল্প বিকর্ষণ ক্রিয়েট করবে এখানে। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এদের ম্যাগনেটিক মোমেন্ট হয় 0, অর্থাৎ এদের যে ম্যাগনেটিক মোমেন্টটা, এই মোমেন্টটা হয় 0। এটার ম্যাগনেটিক মোমেন্ট নির্ণয় করার সূত্রটা কি ছিল? √n × n+2। যদি আমি এখানে n এর ভ্যালুটা বসিয়ে দিই 0 × 2, অর্থাৎ এর ম্যাগনেটিক যে মোমেন্ট, এই মোমেন্টের মানটা হবে 0। ডায়াম্যাগনেটের এক্সাম্পল হিসেবে আমরা কাকে কাকে দিতে পারি? TiO2, NaCl, এই দুটি হচ্ছে ডায়াম্যাগনেটের প্রাইম এক্সাম্পল। সব থেকে বেশি এই দুইটাই আসে পরীক্ষায়। এখন যদি চলে আসে আমরা প্যারাম্যাগনেটের ক্ষেত্রে, প্যারাম্যাগনেটের প্রথম বৈশিষ্ট্য যেটা, এই বৈশিষ্ট্যটা হলো এদের আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা 1 বা 2টি। অর্থাৎ যদি আমরা ইলেকট্রন বিন্যাস করার পর দেখি যে ওই পরমাণুটার মধ্যে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা 1টি অথবা 2টি, সেই ক্ষেত্রে আমরা সেটিকে বলবো প্যারাম্যাগনেট। প্যারাম্যাগনেটের একটি এক্সাম্পল দিয়ে বিষয়টা আমরা খেয়াল করি। TiO, টাইটানিয়াম অক্সাইড, এর আগে কি ছিল? TiO2, আর এটা হচ্ছে TiO। যদি এটার আমরা কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস করি সুস্থিত আয়নের, সেটা দাঁড়ায় Ti2+, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d। এই 3dটাকে যদি আমরা একটু বক্স আকারে দেখাই, দেখেন 1 2, অর্থাৎ এইখানে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা 2টি, যেটি আমার এই শর্তের মধ্যে ছিল। অর্থাৎ যদি আমরা কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাই যে ডি অরবিটালে 1টি অথবা 2টি আনপেয়ার ইলেকট্রন আছে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো এটি একটি প্যারাম্যাগনেট। প্যারাম্যাগনেটের সেকেন্ড এক্সাম্পল হিসেবে আমরা যেটাকে বলতে পারি, সেকেন্ড বৈশিষ্ট্য হিসেবে আমরা যেটাকে বলতে পারি, সেটা হলো এটি বহিস্থ চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি, অর্থাৎ এক্সটার্নাল বি যদি আমরা অ্যাপ্লাই করি এই TiO এর আশেপাশে, যদি আমরা এক্সটার্নাল বি অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে একটি উইক অ্যাট্রাকশন শো করবে, অর্থাৎ এটি খুব সামান্য পরিমাণে আকর্ষিত হবে, অ্যাট্রাকশন শো করবে। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এর ম্যাগনেটিক মোমেন্টের মানটা
খুবই কম হয়ে থাকে, অর্থাৎ প্যারাম্যাগনেটের থেকে এর ম্যাগনেটিক মোমেন্টের পরিমাণটা কিন্তু কম হয়ে থাকে। এবং এর মানটা কত? যদি আমি TiO2 এর ক্ষেত্রে ধরি, তাহলে এর ম্যাগনেটিক মোমেন্টের মানটা হবে √n ইন্টু n+2। একটু আগে আমরা দেখেছিলাম যে এখানে n এর মানটা 2, মানে অযুগ্ম ইলেকট্রনের মানটা এখানে কত ছিল? 2টি। 2 ইন্টু 2+2 মানে 4, 2√2। প্যারাম্যাগনেটের প্রাইম এক্সাম্পল হচ্ছে TiO। এর আগেরটি কি ছিল? TiO2, কিন্তু এটি TiO। এবার চলে আসি ফেরোম্যাগনেট। এই ফেরোম্যাগনেটটি বোঝার আগে আমাদের আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেটা হলো কোনো একটা সলিড ক্রিস্টাল, ধরে নেন সেটা একটা লোহার পাত বা লোহার ক্রিস্টাল, যেটা লোহার ক্রিস্টালটা যদি এই রকম আকারের হয়, এর ভেতরে অনেকগুলো পরমাণু থাকে, তাই না? এবং সলিড অর্থাৎ ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে এর লাস্ট কক্ষপথে 1টি 2টি অথবা 3টি ইলেকট্রন থাকে সাধারণত। তো 1টি 2টি বা 3টি ইলেকট্রন থাকার কারণে কেন্দ্রের সঙ্গে অর্থাৎ নিউক্লিয়াসের সঙ্গে এদের যে বন্ড, এই বন্ডটা খুব বেশি শক্তিশালী হয় না। শক্তিশালী না হওয়ার কারণে কি হয়? এই পরমাণুগুলো ইলেকট্রনগুলোকে ধরে রাখতে পারে না। লাস্টের কক্ষপথে যে ইলেকট্রনগুলোকে ধরে রাখতে পারে না। ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় বিরাজ করে ওই ক্রিস্টালের মধ্যে। সাপোজ আমি ধরলাম যে এ হচ্ছে আমার একটি সলিড। এই সলিডটাকে যদি আমি একটি ক্রিস্টালের মধ্যে ঢুকাই, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম, An+, N E-, অর্থাৎ এটা থেকে আমি বোঝাচ্ছি যে এই সলিডটা যখন একটা ক্রিস্টালের মধ্যে ছিল, তখন সেটি n সংখ্যক ইলেকট্রনকে ত্যাগ করেছে এবং N+ আকার ধারণ করেছে। এখন কথা হলো, যেহেতু এখানে N+ অবস্থায় আছে, এই পুরাটা কিন্তু স্লাইড পজিটিভ, তাই না? আর যেহেতু এখানে n সংখ্যক ইলেকট্রন আছে, এটি কিন্তু স্লাইড নেগেটিভ এবং স্লাইড পজিটিভ হওয়ার কারণে এই দুইটা মিলে কিন্তু একটা ছোট ম্যাগনেটের মতো আচরণ করে। এবং এই ধরনের ম্যাগনেটগুলো একটা সলিডের মধ্যে অসংখ্য পরিমাণে থাকে। এই জিনিসগুলো একটা সলিডের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই যে এই ছবিটা দেখছেন না, এই ছবির প্রত্যেকটা ছোট ছোট গোল কিন্তু এই রকম এক একটা ম্যাগনেট। এই প্রত্যেকটা এক একটা ছোট ছোট ম্যাগনেট। এই ম্যাগনেটগুলোকে বলা হয় গ্রেইন। এই ম্যাগনেটগুলোর নাম কি? গ্রেইন। এই গ্রেইনগুলো একটা ক্রিস্টালের মধ্যে বিভিন্ন আঙ্গিকে সজ্জিত থাকতে পারে। যেমন ধরেন, আপনি যদি একটা ক্রিস্টালের মধ্যে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করেন, অর্থাৎ একটা ক্রিস্টালের মধ্যে আপনি বহিস্থ ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেননি, অথবা এখানে কোনো ব্যাটারির প্রভাব আপনি খাটাননি, সেই ক্ষেত্রে এই যে গ্রেনগুলো যে কোনোভাবে থাকতে পারে। সাপোজ এটা পজিটিভ এইদিকে, এদিকে মাইনাস, অর্থাৎ এই গ্রেনটার পজিটিভ পার্টটা উপরে, নেগেটিভটা নিচের দিকে। অন্যদিকে এই গ্রেনটার আবার উপরেরটা নেগেটিভ, নিচেরটা পজিটিভ, নিচের দিকটা, অর্থাৎ পজিটিভ সাইড যেটা, পজিটিভ পোল যেটা, পোলটা নিচের দিকে আছে, আর এটার পজিটিভ পোলটা আছে ওপর দিকে। এরপরে যদি আমি এটা বলি, ধরেন সাপোজ এইটার পজিটিভ পোলটা এদিকে, নেগেটিভটা এদিকে, হতেই পারে। এটা ধরেন পজিটিভটা উপরে, নেগেটিভটা নিচে, পজিটিভ উপরে, নেগেটিভ নিচে, নেগেটিভ উপরে, পজিটিভ নিচে, অর্থাৎ যে কোনোভাবে এটি সজ্জিত থাকতে পারে। এর বাইরেও আরও অনেকভাবে সজ্জিত থাকতে পারে, যে কোনো অ্যাঙ্গেলে। যখন এই পদার্থটার মধ্যে আমি বহিস্থ কোনো ফোর্স অ্যাপ্লাই করব, এই ফোর্সটা হতে পারে ম্যাগনেটিক ফিল্ড অথবা এটা হতে পারে ইলেকট্রিক ফিল্ড। যখন আমি অ্যাপ্লাই করব, তখন এই জিনিসটা টোটাল 3টা ভাবে সজ্জিত থাকতে পারে। 3টা ভাবে কীভাবে? সাপোজ এই যে গ্রেইনগুলো আছে, ছোট ছোট গ্রেইন, আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্স অ্যাপ্লাই করার পরে গ্রেইনগুলোর প্রত্যেকে ইউনিডিরেকশন হয়ে গেল, প্রত্যেকে ইউনিডিরেকশন, অর্থাৎ প্রত্যেকটার পজিটিভ একদিকে, নেগেটিভ একদিকে। জিনিসটা কীরকমভাবে হয় একটু দেখাই আমি আপনাকে। সাপোজ এটা আমার সেই ক্রিস্টাল, 1 2 3 4 5 6। হতে পারে আমি এখানে কোনো নর্থ পোল, সাউথ পোল অ্যাপ্লাই করেছি, অর্থাৎ এটি ম্যাগনেটিক ফিল্ড বাইরে থেকে দেওয়া হচ্ছে। এটা না হয়ে আবার এরকমও হতে পারে যে আমি এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি। দেখেন, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে কি? এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। যখন আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, এখানে টোটাল 3টা ঘটনা ঘটতে পারে। প্রথম কেসটা হচ্ছে, যতগুলো গ্রেইন ছিল তাদের প্রত্যেকের নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড আলাদা আলাদা হয়ে যাবে এবং ইউনিডিরেকশন হবে, প্রত্যেকটার ডিরেকশন হবে সেম। এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। অর্থাৎ প্রত্যেকটার, যেহেতু এখানে পজিটিভ আছে, তাই নেগেটিভ পোলটাকে সে আকর্ষণ করছে, ব্যাটারির এই পজিটিভ প্রান্তটা,
এবং প্রত্যেকটা দেখেন নেগেটিভ পোলটা কিন্তু এই সাইডে চলে এসছে, পজিটিভ পোলটা চলে গেছে ওই পারে। তার মানে যখন আমরা বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করছি, যদি গ্রেনগুলোর প্রত্যেকটা গ্রেন ইউনি ডিরেকশন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এই পদার্থটাকে বলবো ফেরোম্যাগনেট। এটা কি বলবো আমরা? ফেরোম্যাগনেট। ফেরোম্যাগনেটের তাহলে প্রধান বৈশিষ্ট্যটা কি দাঁড়ালো? ফেরোম্যাগনেটের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে, যেহেতু এখানে ছিল আনপেয়ার ইলেকট্রন 0টি, এখানে আনপেয়ার ইলেকট্রন 1টি বা 2টি, এখানে আনপেয়ার ইলেকট্রন থাকতে পারবে 3, 4, 5, অর্থাৎ আনপেয়ার ইলেকট্রন থাকবে মোর দেন 3, 3টি বা 3টির বেশি, 3 or 3 মোর দেন 3, এই সংখ্যক ফেরোম্যাগনেটের ক্ষেত্রে আনপেয়ার ইলেকট্রন থাকতে হবে। দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যটা হচ্ছে বহিস্থ ম্যাগনেট অর্থাৎ এক্সটার্নাল বি এর উপস্থিতিতে গ্রেইন কামস ইউনিডিরেকশন। অর্থাৎ যখন আমরা বাইরে থেকে কোনো চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করব বা কোনো তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করব, এই দুইটা ক্ষেত্রে আমার এই গ্রেনগুলো একটা নির্দিষ্ট ডিরেকশনে চলে আসবে। এটা হচ্ছে এর দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এটি বি এর উপস্থিতিতে এটি স্ট্রং অ্যাট্রাকশন শো করবে। অর্থাৎ বহিস্থ চৌম্বক ক্ষেত্র যখন আমি এখানে অ্যাপ্লাই করব, সাপোজ ধরেন এখানে আমি এটাকে ইউনি ডিরেকশন করে নিয়েছি, এরপর আমি এখানে কোনো বাইরে থেকে ম্যাগনেট নিয়ে আসছি, এই ম্যাগনেটটাকে এটা খুব শক্তভাবে, খুব তীব্রভাবে কিন্তু আকর্ষণ করবে, শক্তিশালী একটা আকর্ষণ বন্ধন এখানে তৈরি হবে। এখন কথা হচ্ছে যে এই জিনিসটাকে আমরা যদি একটু বাস্তব লাইফের ক্ষেত্রে খেয়াল করি, সাপোজ ধরেন যে এটি একটি লোহার পাত বা এটি একটি যেটা বলেন তার কাটা টাইপের কিছু একটা, এই জিনিসটাকে যদি আমি এখন তামার তার দিয়ে জড়াই কয়েলের মতো করে, সাপোজ এইভাবে, এটা হচ্ছে আমার একটা লোহার পাত, এটাকে আমি কয়েলের তার দিয়ে জড়ালাম এইভাবে, তামার তার দিয়ে জড়িয়ে এটাকে আমি ব্যাটারির সাথে লাগিয়ে দিলাম। যদি এটি ফেরাম হয় অর্থাৎ পিওর লোহা যদি হয় এটা, সেই ক্ষেত্রে এটার গ্রেনগুলো কিন্তু ইউনি ডিরেকশন হয়ে যাবে, অর্থাৎ সবগুলোর একদিক পজিটিভ হয়ে যাবে, মানে এই দিকটা হবে নেগেটিভ আর এই দিকটা হয়ে যাবে পজিটিভ। যেহেতু কি এটা প্লাস এটা মাইনাস, দ্যাটস ওয়াই এই প্লাসটা সমস্ত ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, ইলেকট্রনের যে নেগেটিভ পোলটা আছে এই নেগেটিভ পোলটাকে আকর্ষণ করবে এবং পজিটিভ সাইডটা চলে যাবে এই দিকে। যদি এইরকম হয় এবং এর পরবর্তীতেই যদি এই তারটাকে আমরা, এই কয়েলটাকে আমরা খুলে ফেলি, তাহলে কিন্তু এই রডটা, লোহার যে রডটা ছিল ভেতরে, যাকে আমরা এতক্ষণ পর্যন্ত প্লাস আর মাইনাস করছিলাম, যার গ্রেনগুলোকে, এটা অল্প কিছুক্ষণ সময়ের জন্য নিজে নিজে একটা ম্যাগনেটের মতো আচরণ করবে। এই ইটাকে সরিয়ে নেওয়ার পরেও এটি একটি নিজস্ব ম্যাগনেটের মতো আচরণ করবে। এখান থেকে বোঝা যায় যে এই জিনিসটা হচ্ছে একটি ফেরোম্যাগনেট। ফেরোম্যাগনেটের তৃতীয় বৈশিষ্ট্য, এটি স্ট্রং অ্যাট্রাকশন। 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এর মিউ এর মানটা হয় ম্যাক্সিমাম। এখন কথা হচ্ছে যে এখানে 3টার বেশি ইলেকট্রন থাকতে পারে, এগুলোতেও 3টার বেশি ইলেকট্রন থাকতে পারে, আবার এগুলোতেও কিন্তু 3টার বেশি ইলেকট্রন থাকতে পারে। সবগুলোতে ইলেকট্রনের সংখ্যা, মানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা সেম হওয়ার পরেও এই ক্ষেত্রে আমি কেন লিখলাম যে মিউ ম্যাক্সিমাম হবে, এই জিনিসটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমি অ্যান্টিফেরোম্যাগনেট নিয়ে একটু কথাবার্তা বলি। ফেরোম্যাগনেট নিয়ে আলোচনা করার সময় আমি বলেছিলাম যে গ্রেনগুলো সবগুলো হবে ইউনিডিরেকশন, বাট যদি সবগুলো ইউনিডিরেকশন না হয়ে এমন হয় যে অর্ধেক গ্রেন ইউনিডিরেকশন, বাকি অর্ধেক গ্রেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, বাকিগুলো ইউনিডিরেকশন, এই ক্ষেত্রে বিষয়টা কীরকম হয়? সাপোজ ধরেন যে এটা ছিল আমার সেই ক্রিস্টাল, এই ক্রিস্টালের মধ্যে আবারও সেই গ্রেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। বাট মজার বিষয় হলো, যখন আমি এখানে একটা বহিস্থ চৌম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম, চৌম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করার পর আমি দেখলাম যে এই গ্রেনটার উপরে পজিটিভ নিচে নেগেটিভ, প্রথম গ্রেনটা উপরে পজিটিভ নিচে নেগেটিভ, দ্বিতীয় গ্রেনটা আবার উপরে নেগেটিভ নিচে পজিটিভ, এর পরের গ্রেনটা আবারও সেম পজিটিভ নেগেটিভ, এটা নেগেটিভ পজিটিভ, আবারও এটা পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ। একটা জিনিস খেয়াল করেন, এই ক্ষেত্রে ওপরের দিকে 1 2 3 তিনটার পজিটিভ পোল উপরের দিকে, নেগেটিভ পোল নিচের দিকে, আবারও 1 2 3 এই তিনটির ক্ষেত্রে পজিটিভ পোলটা নিচের দিকে, নেগেটিভটা উপরের দিকে। অর্থাৎ এখানে 3টা 1 2 3 এই 3টি গ্রেন ইউনিডিরেকশন,
4 5 6, এই 4 5 6 এই তিনটা গ্রেন কিন্তু অপোজিট দিকে ইউনিট ডিরেকশন, অর্থাৎ এগুলো একই দিকে ইউনিট, এটা অপোজিট দিকে ইউনিট। এই জন্য এই 1 2 আর 3-এর জন্য যেই আমরা ম্যাগনেটিক ফিল্ডটা পাই, 4 5 6-এর জন্য উল্টা ম্যাগনেটিক ফিল্ড আমরা পাই। দ্যাটস ওয়াই এই তিনটার ম্যাগনেটিক ফিল্ড যেটা আসে তাকে এটা কেটে ফেলে, কাটাকাটি করে হয়ে যায়, এটা অপোজ হয়ে যায়। অপোজ হওয়ার জন্য এটাকে আমরা বলছি অ্যান্টি ফেরোম্যাগনেটিক, অর্থাৎ তিনটা গ্রেন বা অর্ধেক গ্রেন থাকবে ইউনিট ডিরেকশনে, বাকি অর্ধেক ঠিক অপোজিট দিকে ইউনিট ডিরেকশনে, এবং দুইটা সমান হওয়ার কারণে এটি অ্যাকচুয়ালি কোনো ম্যাগনেটিক বৈশিষ্ট্য প্রদর্শন করে না। এখানে কিন্তু কোনো অ্যাট্রাকশন শো হয় না, এখানে শো হয় স্ট্রং রিপালশন, অর্থাৎ এখানে সর্বোচ্চ পরিমাণ বিকর্ষণ কাজ করবে। মজার বিষয় খেয়াল করেন, এ পর্যন্ত যে আমরা 4টা বৈশিষ্ট্য দেখলাম, এই দুইটার ক্ষেত্রে একটা রিপালশন একটা অ্যাট্রাকশন, দুইটাই ছিল কি উইক, এটা উইক এটা উইক, কিন্তু এই জায়গায় আমি দেখতে পাবো স্ট্রং রিপালশন, এই জায়গাতেও কিন্তু আমি দেখেছি স্ট্রং অ্যাট্রাকশন, অর্থাৎ এই দুইটার ক্ষেত্রে যা বৈশিষ্ট্য সব উইক, এই দুইটার ক্ষেত্রে যা বৈশিষ্ট্য হবে সব স্ট্রং। তার মানে একটা জিনিস কি খেয়াল করছেন, যে ইলেকট্রন সংখ্যা যেটা, ইলেকট্রন আনপেয়ার ইলেকট্রন সংখ্যার উপর ডিপেন্ড করে কিন্তু আমার স্ট্রং আর উইক এই বৈশিষ্ট্যটা চেঞ্জ হচ্ছে। এখানে ছিল 1টি 2টি, এখানে কোনো ছিলই না আনপেয়ার ইলেকট্রন, দ্যাটস ওয়াই এখানকার বৈশিষ্ট্যগুলো ছিল উইক। আর এই জায়গায় যেহেতু 3টি বা 3টির বেশি আনপেয়ার ইলেকট্রন আমরা পাবো, দ্যাটস ওয়াই এই জায়গায় কিন্তু আমার অ্যাট্রাকশন হোক বা রিপালশন হোক যেটাই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই স্ট্রং হবে। আচ্ছা, তো অ্যান্টিফেরোম্যাগনেটের আমরা যদি বৈশিষ্ট্যগুলোকে তুলে ফেলি, অ্যান্টিফেরোম্যাগনেটের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এটির আনপেয়ার ইলেকট্রন থাকবে 3 or মোর দ্যান 3, আসলে মোর দ্যান 3 বলা হয়েছে, কিন্তু আসলে এটা 3ও হতে পারে, 3 এর বেশি হতে পারে। 1 বা 2 হলে সেটি অন্য বৈশিষ্ট্য, 3 বা 3 এর বেশি হলে সেটি এই বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। এই জায়গা তো সেম, এই জায়গাতেও আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা 3টি বা 3টির বেশি হতে পারবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল বি, অর্থাৎ এক্সটার্নাল বি যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে ইও অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ প্রথমটি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, দ্বিতীয়টি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে গ্রেনস কামস অপোজিট ইউনিট ডিরেকশন বললাম। এখানে কেন বললাম, এখানে সবগুলো ছিল ইউনিট ডিরেকশন, সবগুলো একই দিকে, কিন্তু এটি অপোজিট ইউনিট ডিরেকশন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে যখন আমরা এক্সটার্নাল বি বা এক্সটার্নাল ই কে সরিয়ে ফেলবো, তখন এটা কিছুক্ষণ অল্প কিছু সময়ের জন্য নিজে নিজে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, যেটা হবে স্ট্রং রিপালশন, অর্থাৎ এখানে ছিল স্ট্রং অ্যাট্রাকশন, এটা খুব তীব্রভাবে একে অপরকে আকর্ষণ করতো, আর এটা হচ্ছে তীব্রভাবে একে অপরকে বিকর্ষণ করবে। আর ফেরোম্যাগনেট কি ছিল, উইক অ্যাট্রাকশন, এটা স্ট্রং অ্যাট্রাকশন, এটা ছিল উইক রিপালশন। ডায়াম্যাগনেট, ডায়াম্যাগনেটের সঙ্গে সম্পর্ক আছে এটার, অর্থাৎ ডায়াম্যাগনেটের যে বৈশিষ্ট্য এটার বৈশিষ্ট্য সেম, কিন্তু এটা ছিল উইক আর এটা স্ট্রং। 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এটার মিউ এর মানটা হয় 0, মিউ এর মানটা হয় 0। এখন কথা হচ্ছে যে এটা কেন হলো, এখানে তো আমার 3টি বা 3টির বেশি আনপেয়ার ইলেকট্রন ছিল, তারপরেও এখানে আমার মিউ এর মানটা কেন 0 হলো? এটা 0 হওয়ার কারণ হচ্ছে ওই ফিগারটা, অর্থাৎ এখানে ইউনিট ডিরেকশন এবং অপোজিট ইউনিট ডিরেকশন হওয়ার কারণে আসলে পজিটিভ মিউ এবং নেগেটিভ মিউ একে অপরকে কিন্তু ব্যালেন্স করে ফেলে। দ্যাটস ওয়াই এখানে নেট মিউ এর পরিমাণটা হয়ে যায় 0। এটাকে আমরা 0 নাম বলে মিনিমাম বলতে পারি। ওকে, আচ্ছা, এই দুটি গেল ফেরোম্যাগনেট অ্যান্টিফেরোম্যাগনেট। এই দুটোর ক্ষেত্রে আমার ওই বক্স যেটা চিত্র দিয়েছিলাম, বক্সটা আসলে তুলে দেওয়া দরকার। এখানে আমি খুব অল্প সংখ্যক 4টা গ্রেনস দেখাচ্ছি। দেখেন এই ক্ষেত্রে কি ছিল, গ্রেনগুলো হবে সব ইউনিট ডিরেকশন, প্লাস 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 মাইনাস। আচ্ছা, তার মানে কি প্রত্যেকটার উপরে প্লাস নিচে মাইনাস। এটা হচ্ছে স্লাইড পজিটিভ, এটা হচ্ছে স্লাইড নেগেটিভ দিক, তাই না? আর এটার ক্ষেত্রে ছবিটা কীরকম হবে দেখেন, যদি আমি সেম ওই 4টা গ্রেন নিয়ে কথাবার্তা বলি, 3 4, উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ 1 এবং 3 নম্বর যে কোনো দুইটি, এখানে 4টি আছে তার যে অর্ধেক, যে কোনো দুইটি সংখ্যক হবে
একই দিকে, বাকি দুইটি হবে ঠিক অপোজিট দিকে। অর্থাৎ এটার কিন্তু ওপরে বা নিচে কোনো জায়গাতে আমি স্লাইড পজিটিভ বা স্লাইড নেগেটিভ কিছু বলতে পারবো না। এক্ষেত্রে এটি হচ্ছে এই ছবিটি মূলত আসলে ম্যাগনেটিক মোমেন্ট জিরো হওয়ার কারণ। এরপর যদি আমরা ফেরি ম্যাগনেটের ক্ষেত্রে চলে যাই, একটা জিনিস খেয়াল করেন, কোনো একটা ক্রিস্টালের মধ্যে অসংখ্য গ্রেন আছে। এই গ্রেনগুলো যদি সবগুলো ইউনি ডিরেকশনে থাকে তাহলে আমি একটা বৈশিষ্ট্য পাচ্ছি, যদি অর্ধেক একই দিকে থাকে বাকি অর্ধেক অন্য দিকে থাকে তাহলে কিন্তু আমি অন্য একটা বৈশিষ্ট্য পাচ্ছি। বাট এরকম যদি হয় যে এই গ্রেনগুলোকে আমরা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করে কোনো কিছুই হলো না, অর্থাৎ সাপোজ ধরেন সেখানে 4টি গ্রেন ছিল, 4টি গ্রেনের 3টি একই দিকে, অন্য একটা অন্য দিকে, অর্থাৎ এটাকে আমরা কোনোভাবে সাজাতে পারলাম না, সেক্ষেত্রে বৈশিষ্ট্যটা কীরকম হবে একটু ছবিটা আঁকি। সাপোজ আমি 4টা গ্রেন নিয়ে কাজ করছি, 1 2 3 4। এখানে প্রথমটার ওপরে পজিটিভ নিচে নেগেটিভ, আবার উপরে পজিটিভ নিচে নেগেটিভ, 3 নম্বরটি ওপরে নেগেটিভ নিচে পজিটিভ, 4 নম্বরটি আবারও উপরে পজিটিভ নিচে নেগেটিভ। তার মানে কি দেখেন এখানেও গ্রেন আছে, তার মানে গ্রেন যেহেতু আছে এবং এটিতে 3টি বা 3টির বেশি আনপেয়ার ইলেকট্রন আছে, দ্যাটস ওয়াই এটি কিন্তু এই ফেরোম্যাগনেটের একটা ছোট ভাগের মধ্যে পড়ে যাবে, ফেরি ম্যাগনেট, তাই না? বাট এর মধ্যে আমি খেয়াল করছি যে অর্ধেক সংখ্যক একই দিকে অর্ধেক সংখ্যক বিপরীত দিকে এই ঘটনা কিন্তু ঘটছে না, আবার সবগুলো একই দিকে এই ঘটনাও ঘটছে না। তার মানে এখানে ঘটনা ঘটতে পারে ইন টোটাল 3টা, এটা একটা অথবা এটা একটা। যদি কখনো এমন ঘটে যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রে অ্যাপ্লাই করার পরেও এটাকে আমরা কোনোভাবে সাজাতে পারলাম না, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ফেরি ম্যাগনেট। ফেরি ম্যাগনেটের প্রথম বৈশিষ্ট্যটা কি? 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এর আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা 3 or more than 3। এই মোর দ্যান 3 মানে কি? সর্বোচ্চ 5টি হতে পারবে, সর্বোচ্চ 6টি হতে পারবে না। তার মানে কি 3 4 5 এই 3টি যদি শেষ কক্ষপথের মুক্ত ইলেকট্রন থাকে, সরি আনপেয়ার ইলেকট্রন থাকে, তাহলে আমরা এটাকে বলবো এই 3টার মধ্যে যে কোনো একটা। এখন কথা হচ্ছে 3টার ভিতর কোনটা, এটা বোঝার জন্য 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এক্সটার্নাল বি যখন আমরা অ্যাপ্লাই করব বা ই অ্যাপ্লাই করব, এক্সটার্নাল বি অথবা এক্সটার্নাল ই যখন আমরা অ্যাপ্লাই করব, তখন এটা যে গ্রেনগুলো বিচ্ছিন্ন আকারে থাকবে, অর্থাৎ এটাকে আমরা কোনোভাবে সাজাতে পারবো না, অর্ধেক বা পরিপূর্ণ কোনোভাবে আমরা সাজাতে পারবো না, এখানে যে ঘটনাটা ঘটেছে। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এটার ক্ষেত্রে আমরা যেই ফোর্সটা অনুভব করব, এই ফোর্সের ভ্যালুটা কিন্তু আসলে স্ট্রংও বলা যাবে না, আবার স্ট্রং অ্যাট্রাকশনও বলা যাবে না, স্ট্রং রিপালশনও বলা যাবে না। অর্থাৎ বি এখানে স্ট্রং অ্যাট্রাকশন এবং স্ট্রং রিপালশনের মাঝামাঝি। এখানে পরিপূর্ণভাবে স্ট্রং রিপালশনও শো করবে না, স্ট্রং অ্যাট্রাকশনও শো করবে না। এই ঘটনাটা আসলে কি ঘটবে সেটা ডিপেন্ড করবে যে কয়টা গ্রেন কোন দিকে আছে, এরপর ডিপেন্ড করবে এটা আসলে। কিন্তু স্ট্রং অ্যাট্রাকশন বা স্ট্রং রিপালশনের মাঝামাঝি কিছু একটা, এটা অবশ্যই উইক হবে না, ঘটনাটা উইক হবে না। 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে মিউ এর ভ্যালুটা, অর্থাৎ চৌম্বক মোমেন্টের ভ্যালুটা হবে ম্যাক্সিমামের থেকে কম। তার কারণ কি? ম্যাক্সিমামের ক্ষেত্রে এখানে সবগুলো ইউনি ডিরেকশন ছিল, এখানে মিনিমাম, তার কারণ অর্ধেক ইউনি অর্ধেক অপোজিট ইউনি। বাট যদি এরকম হয়ে যায় যে আমরা কোনোভাবে সাজাতে পারছি না, সেক্ষেত্রে আমার মিউ এর মানটা হবে মিনিমাম এবং ম্যাক্সিমাম এই দুইটার মাঝামাঝি কোনো একটা সংখ্যা। মিনিমাম এবং ম্যাক্সিমামের মাঝামাঝি। কিছু এক্সাম্পল দেখা যাক। ফেরোম্যাগনেটের সব থেকে ইম্পর্টেন্ট যে এক্সাম্পলটা সেটা হচ্ছে Fe, ফেরাম, সরাসরি ফেরাম। যদি আমরা অ্যান্টি ফেরোম্যাগনেটের বৈশিষ্ট্য উদাহরণের ক্ষেত্রে দেখতে যাই, তাহলে উদাহরণটা হচ্ছে Fe2O3, এটা হচ্ছে প্রাইম এক্সাম্পল। আর যদি ফেরি ম্যাগনেটের ক্ষেত্রে বলতে যাই, এর প্রাইম এক্সাম্পল দাঁড়াবে Fe3O4।